রহস্য কথন। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আমাদের এই চ্যানেলে আবারও আমরা একটি নতুন গল্প নিয়ে এসেছি, কিন্তু একটু অসময়ে। কিছু সমস্যার কারণে আমরা আজকে রাত্রে গল্পটি দিতে পারবো না বলেই এখন দিচ্ছি। তো চলুন শুনে আসি আমাদের আজকের গল্প, আত্মার ক্ষোভ। গ্রামের ছেলে রাহুল, বাবা সামান্য মানুষ, গ্রামে একটা সাইকেল সারানোর ব্যবসা। একমাত্র ছেলে রাহুলের প্রতি তার বাবার অনেক আশা। রাহুল বড় হবে, নাম করবে, অনেক রোজগার করবে। সেজন্য ধার দেনা করে রাহুলকে তিনি লেখাপড়া শিখিয়েছেন। রাহুলও তার বাবার মান রেখেছে। লেখাপড়ায় সে কোনোদিন দ্বিতীয় হয়নি। তাই এত আর্থিক সংকটের ভেতরেও রাহুলকে তিনি কলকাতার হোস্টেলে রেখে উচ্চশিক্ষা দেবার কথা ভাবলেন। অনেক চেষ্টা চরিত্র করে শেষ পর্যন্ত ব্যবস্থাও করে ফেললেন। হোস্টেলটা একটু দূরে হলো কলেজ থেকে, কাছেই গঙ্গা। জায়গাটা কিন্তু খুব সুন্দর। সুন্দর হলে কি হবে, হোস্টেলের ছেলেগুলো তেমন একটা ভালো ছিল না। রাহুল আবার খুব ভালো ছেলে, নিজের মনে পড়াশোনা করে, কারো সঙ্গে মেশে না। তাছাড়া এমনিতেই খুব চুপচাপ ঠান্ডা। তার উপর গ্রামের ছেলে, সোজা সরল। তার এই দুর্বলতার সুযোগটাই নিল রাহুলের 3 রুমমেট। এরা 3 জনই বছরের পর বছর ক্লাসে ফেল করে চলেছে। ওরা চায় রাহুলও তাদের সঙ্গে হাত মিলাক। রাহুল অস্বীকার করে। তার বাবা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শেখাচ্ছে। সে কখনোই একথা বলতে পারে না। 3 রুমমেট ধনেশ, চন্দন, বিশু কিন্তু ব্যাপারটা সহজভাবে নিল না। তারা ক্রমান্বয়ে রাহুলকে বিরক্ত করে যেতে থাকলো। কখনো রাহুল দেখে তার দাঁতের মাজনটাকে জঞ্জালে ফেলে দেওয়া হয়েছে, কখনো দেখে তার ডটপিনটা রিফিলটাকেও খুলে ফেলেছে। রাহুল সব বুঝতে পারে, কিন্তু ওদের সঙ্গে পেরে উঠবে না বলে চুপ থাকে। একদিন কিন্তু আর থাকতে পারল না। কলেজ থেকে এসে ফিরে দেখলো তার বালিশের নিচে রাখা ছোট্ট গীতা 2 টুকরো করে ছেঁড়া। গীতা সে পড়ে ছোটবেলা থেকে। তাছাড়া গীতাই তো তার ভগবান। রোজ বেরোবার সময় আর রাতে শোবার সময় সে গীতাকে প্রণাম করে। তার ভগবানের এমন হেনস্থা সে সহ্য করতে পারল না। সোজা হোস্টেল সুপারিনটেন্ডেন্টের কাছে চলে গিয়ে নালিশ করলো তাদের 3 জনের নামে। এই 3 মূর্তিকে চিনতে বাকি ছিল না সুপারিনটেন্ডেন্টের। তিনি ওদের শাসন করলেন, বললেন ভবিষ্যতে এরকম হলে ওরাই বেরিয়ে যাবে এই হোস্টেল থেকে। রাহুল তাতেই খুশি। ধনেশ, বিশু, চন্দন খুবই রেগে গেল। তারা রাহুলকে জব্দ করার চেষ্টায় রইল। সুযোগে এসে গেল। মহালয়ার দিন সকালে দল বেঁধে সবাই গঙ্গায় স্নান করতে যাচ্ছে। ধনেশ, চন্দন, বিশুও যাচ্ছে। ওরা রাহুলের ঘরের দরজায় এসে টোকা দেয়। রাহুল দরজা খুলে অবাক হয়, বলে, কি গো তোমরা? ধনেশ গলায় মধু মিশিয়ে বলে, রাহুল, উই আর ভেরি সরি। আমরা 3 জন এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। চন্দন আর বিশু অভিনয় করে, বলে, হ্যাঁ রাহুল, আমরা যা করেছি ঠিক করিনি। তাই মহালয়ার দিন আমরা প্রায়শ্চিত্ত করতে এসেছি। তুমি কি আমাদের ক্ষমা করবে না? রাহুলের চোখে জল এসে যায়। গ্রামের ছেলে, অত কথার প্যাচ সে শিখেনি, বুঝতেও পারে না। তাই চোখে জল নিয়ে গদগদ হয়ে বলে উঠে, না না, আমি কিন্তু কিছু মনে করিনি। আর তোমরা এসো না, এসো আমার ঘরে এসো। বিশু বলে, রাহুল এখন বসবো না। আমরা মহালয়ের পুণ্যতিথিতে গঙ্গায় স্নান করতে যাচ্ছি। তুমিও চলো আমাদের সঙ্গে। রাহুল একটু ইতস্তত করে বলে উঠে, কিন্তু আমি যে সাঁতার জানি না, তাছাড়া জলকে আমি খুব ভয় পাই। অনেক কষ্টে হাসি চেপে ধনেশ বলে, সে কি, তুমি না গ্রামের ছেলে? খুব ছোটবেলায় আমার পিসি গ্রামের পুকুরে ডুবে মারা যায়। সেই থেকে আমি কোনোদিন পুকুরে নামতে পারিনি। পিসি ছিল আমার খুব প্রিয়, খেলার সঙ্গীও। জল দেখলে আমার পিসির মৃত্যুর কথা মনে পড়ে। রাহুল লক্ষ্য করল না ওই 3 শয়তানের মুখে চাপা উল্লাস দেখা গেল। ওদের কাছে কাজটা সহজ হয়ে গেল। ওরা ঠিক করেছিল রাহুলকে আজ বেশ করে জলে চোবাবে, নাস্তানাবুদ করবে। সাঁতার জানে না যখন, তাহলে তো সেই কাজটা অনেকটা সোজা হয়ে গেল। কিন্তু রাহুলকে তো নিয়ে যেতে হবে গঙ্গায়, নয়তো সব মজায় মাটি। বিশু বলল, তুমি সাঁতার না কাটো, আমাদের সঙ্গে অন্তত চলো। রাহুল বলল, না ভাই, আমাকে বাদ দাও। ধনেশ চন্দনের দিকে তাকিয়ে বলল, জানিস রাহুল আমাদের ক্ষমা করতে পারেনি। ঠিক আছে, চল আমরা যাই। বিশু বলল, রাহুল আমাদের ফিরিয়ে দেবে? সরল মনে রাহুল বলল, ঠিক আছে আমি যাব, কিন্তু জলে নামবো না।
পাড়ে বসে থাকবো। ঠিক আছে, তাই হবে। ঘাটের শেষ সিঁড়িতে রাহুলকে ওরা বসালো। রাহুলও রাজি। ঠিক হলো ওদের জামা কাপড়গুলো সে আগলে রাখবে। ঘাটে অসংখ্য লক্ষের ভিড়। হঠাৎ দেখা গেল একটা ছেলে জ্বরে পড়ে গেল। চারদিক থেকে হই হই রই রই রব রব লেগে গেল। রাহুলের দেহটা যখন তোলা হলো দেখা গেল তাতে প্রাণ নেই। জলে পড়ার সঙ্গে সঙ্গে রাহুল হার্ট ফেল করেছে। সকলের সামনে ব্যাপারটা ঘটেছিল, সুতরাং ব্যাপারটা যে খুন এমন ধারণা করা হলো না। ওই তিন শয়তানি সে আবার লক্ষ্যে এবং অলক্ষ্যে রাহুলকে জলে টেনে নিয়েছিল, সেটা কেউ ধরতে পারল না। কিন্তু 7 দিনও গেল না। ধ্যানেশ, চন্দন আর বিশুর ঘরে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকলো। প্রায় দেখা যেত ঘরের জিনিসপত্র উলট পালট, অথবা এর জিনিস ওর বেগে, ওর জিনিস অন্যের বেগে। প্রথমটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলেও ওরা কিছুদিনের মধ্যে নিশ্চিত হলো এটা মানুষের কর্ম নয়, তবে কি রাহুলের অতৃপ্ত আত্মা। এবার যখন তখন ওরা দেখতে লাগলো রাহুলকে, বিশেষ করে সন্ধ্যের পর। ওদের ধারণা ওটা ওদের অবচেতন মনের অপরাধবোধ। তাই ঠিক করলো কদিনের জন্য ওরা কোথাও বেরিয়ে আসবে। এখান ওখান যাব ভাবতে ভাবতে তিনজনই একমত হলো দীঘায় যাবে। কাছে পিঠে ভালো জায়গা, ভাবা মাত্র কাজ। পরদিনই দীঘায় যাবার সরকারি বাসে ওরা উঠে বসলো। নির্বিঘ্নে কেটে গেল 2 দিন। রাহুলকে আর দেখা যায়নি। ওরাও মেতে উঠল আনন্দে। 3 দিনের দিন সমুদ্র স্নান করতে গিয়ে রীতিমতো লম্ফজম্প শুরু দিল ওরা। হঠাৎ খেয়াল হলো চন্দন। চন্দন কোথায়? ও তো দারুণ সাঁতারু, আবার একটু বেপুরা বটে, তবে কি এগিয়ে গেল ওদেরকে না বলে? কিন্তু কোথাও নেই। অনেক খোঁজাখুঁজির পরও চন্দনকে পাওয়া গেল না। সারা রাত ওরা হোস্টেলে বসে কাটালো। ওরা 3 জন হরিহর আত্মা, কেউ কোনো দিন কারুকে ছেড়ে থাকেনি। তার চেয়ে বড় কথা, বাড়িতে কি বলবে? পরদিন সকালে হোটেলের ছেলেটা এসে খবর দিতে ওরা ছুটে গেল সমুদ্রের তীরে। হ্যাঁ, এত চন্দনই। মৃত চন্দনকে সমুদ্র ফিরিয়ে দিয়েছে। হঠাৎ বিশু ধ্যানেশের গায়ে ঠেলা দিল। ধ্যানেশ দেখল সমুদ্রের ওপারে দাঁড়িয়ে আছে রাহুল। তার মুখে বাঁকা হাসি, চোখ দুটোয় প্রতিশোধের আগুন। না, এ তো অসম্ভব। ধ্যানেশ আর বিশু ঠিক করলো আর সমুদ্রে নয়, রাহুল ওদেরও ডুবিয়ে মারবে। ধ্যানেশ বলল, হ্যাঁ বিশু, তুই যা ম্যানেজারের সঙ্গে দেখা করে সব বিল চুকিয়ে দিয়ে আয়, আমরা আজ চলে যাব। ঘরের মধ্যে জামা কাপড় গুছাচ্ছিল ধ্যানেশ। দরজা খোলার শব্দ পেয়ে মুখ না তুলে বলল, কিরে, সব মিটিয়ে দিয়েছিস? বিশু বলল, আর একটু বাকি আছে। বিশুর গলাটা কেমন যেন লাগলো ধ্যানেশের। মুখ তুলে দেখলো বিশু দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চোখ দুটো এমন জ্বলছে কেন? ভয় পেয়ে ধ্যানেশ ডাকলো, আয় বিশু, বিশু। বিশুর শরীরে ভর করে রাহুল এগিয়ে আসতে লাগলো। বিশুর চোখে মুখে কি বিভৎস নৃশংস দৃষ্টি। ধ্যানেশ বুঝলো এটা রাহুলের প্রেতাত্মা। হাত জোর করে বলল, রাহুল, আমাকে ক্ষমা কর ভাই। তবু বিশু বেশি। রাহুল এগিয়ে আসছে। ধ্যানেশ পালাতে চাইছে, কিন্তু ঘরের দরজা খুঁজে পাচ্ছে না। বাইরে বিশুর গলা পেল ধ্যানে। বিশু বলছে, এই ধ্যানেশ, দরজা বন্ধ করছিস কেন? ধ্যানেশ আবার দরজা দেখতে পেল। তাড়াতাড়ি খুলে বেরিয়ে এসে বলল, পালা পালা বিশু, পালা। সিঁড়ি দিয়ে ছুটছে ধ্যানেশ। সে পরিষ্কার দেখছে রাহুল তাকে তাড়া করছে। বিশু কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। ধ্যানেশকে আটকাবার জন্য ও ছুটতে লাগলো আর চিৎকার করতে লাগলো, এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, আরে দাঁড়া বলছি। ওদের অজান্তে ওরা ছুটে চলল সমুদ্রের দিকে। ওদের শরীরটা ওদের বশে নেই। ওরা সমুদ্রের দিকে যেতে চাইছে না, তবু কে যেন ওদেরকে টেনে নিয়ে যাচ্ছে। আশ্চর্য, সমুদ্রে এত লোক, আজকে একজনও নেই। সূর্য পাটে বসেছে। সন্ধে হয় হয় হঠাৎ সমুদ্রের ঠান্ডা জল পায়ে এসে লাগলো। ধ্যানেশ বিশুর হাত দুটো চেপে ধরে বলল, বিশু, আমাকে বাঁচা। বিশু চিৎকার করে উঠল। ধ্যানেশ, আমরা কেউ কাউকে বাঁচাতে পারবো না বলে সে চিৎকার করলো। রাহুলের প্রেতাত্মা তাদেরকে বাঁচতে দেবে না। অমাবস্যার কোটাল, আকাশে চাঁদ নেই। অন্য দিনের তুলনায় আজ যেন বেশি অন্ধকার লাগছে। বোধ হয় লোডশেডিং। সমুদ্রের কোথাও একটা আলো জ্বলছে না। সমুদ্র আজ উত্তাল। ওরা অনুভব করলো সমুদ্রের তীরে যেখানে ঢেউগুলো এসে আছড়ে পড়ছে সেখানে ওরা দাঁড়িয়ে। কে যেন শক্ত শিকল দিয়ে ওদের পাগুলো মাটির সঙ্গে গেঁথে দিয়েছে। ধ্যানেশ চিৎকার করে উঠল, রাহুল, আমাদের ক্ষমা কর, আমাদের বাঁচা, আমরা মরতে চাই না, আমাদের বাবা আছে, মা আছে। চমকে উঠে তারা দেখলো তাদের সামনে দাঁড়িয়ে রাহুল। ওর মুখটা কি বিভৎস, এবং বলল, আমারও বাবা মা ছিল, তোমরা তো তখন সে কথা ভাবনি। ভুল করেছি রাহুল, ক্ষমা কর, তুই যা চাস দেবো, টাকা পয়সা যা চাস।
জানি জানি তোমাদের অনেক টাকা, কিন্তু জীবন টাকা দিয়ে কেনা যায় না, মরতে তোমাদের হবেই। তোমরা না মরলে যে আমার মুক্তি নেই। এসো আমার সঙ্গে, এসো। রাহুল হাতছানি দিয়ে এগিয়ে চলল সমুদ্রের ভিতরে। হাজার চেষ্টা করেও ধেনেশ আর বিশু থামতে পারল না। একটু একটু করে তলিয়ে গেল গভীর সমুদ্রের দিকে। পরদিন সকালে সমুদ্র লোকে লোকারণ্য। দেখা গেল দুটি তরুণের মৃতদেহ পড়ে বালির উপর রয়েছে। তারা হচ্ছে ধেনেশ এবং বিশু। তো সকলে আপনারা আজকে শুনলেন আত্মার ক্ষোভ। পরবর্তীতে আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।